আগে সভা করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার বুকে দাঁড়িয়ে কি কি বার্তা দিয়েছিলেন নতুন করে বলছি না, কিন্তু যেটা কুণাল ঘোষ বলছেন যে নরেন্দ্র মোদীর সভার 48 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা সক্রিয়। 2026 নির্বাচন, বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে জীবন কৃষ্ণ সাহার গ্রেপ্তারি আলাদা করে কোনো তাৎপর্য এর রয়েছে কিনা সেটা যারা আজকে প্যানেলে রয়েছেন তারা বলবেন, কিন্তু খুব ছোট করে কি কি হলো আজকে সেটা একটু জানাই। হাল্লা বলে আমি দেবারতী রয়েছি আপনাদের সঙ্গে। আজকে সকালবেলায় জীবন কৃষ্ণ সাহা তাকে গ্রেপ্তার করা হলো, ইডি তাকে গ্রেপ্তার করলো। এর আগে সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল, কিছু মাস জেলে থাকা এবং তারপর জামিনে মুক্তি। আর এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি তাকে গ্রেপ্তার করলো। কিন্তু গতবারের ছবির সঙ্গে এবারের ছবির একটা মিল আছে। সেবারেও মোবাইল ছুঁড়ে ফেলার চেষ্টা করেছিলেন, 3 দিন পর ডুবুরি নামিয়ে সেই মোবাইল পাওয়া গেলেও খুব একটা কাজের কাজ সেটা দিয়ে হয়নি। আর এবারও সেই মোবাইল ছুঁড়ে ফেলার চেষ্টা করলেন। আর তার সঙ্গে কি যোগ হলো? নিজেও পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কি, কেন পাঁচিল টপকাতে যাচ্ছিলেন, যদিও সেই চেষ্টাও বিফলে গেল। জীবন কৃষ্ণ সাহা শুধু নয়, রঘুনাথগঞ্জে তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়ি, সেখানে ইডির হানা, এবং তার পাশাপাশি আজকে পুরুলিয়াতেও ইডির হানা চলেছে। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার প্রসন্ন, সেই প্রসন্ন শ্বশুরবাড়িতেও হানা চলেছে। বেশ কিছু জায়গায় ইডির হানা। তবে জীবন কৃষ্ণ সাহা তাকে এই আবারও গ্রেপ্তারি এবং ইডির গ্রেপ্তারি। যখন জীবন কৃষ্ণ সাহাকে এখানে নিয়ে আসা হলো, স্বাস্থ্য পরীক্ষার পরে তাকে আদালতে তোলা হচ্ছে। আদালতে তোলার পরে তাকে যখন প্রশ্ন করা হচ্ছে, সাংবাদিকদের মুখোমুখি হয়, যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে দেখুন, একটা সুযোগ ছিল সাংবাদিকদের সামনে সরাসরি তাকে প্রশ্ন করার। কি হয়েছে, কেন এই ঘটনা ঘটলো জীবনবাবু, জীবন কৃষ্ণ সাহা কেন ঘটলো? ষড়যন্ত্র। জীবন কৃষ্ণ সাহা বলছে ষড়যন্ত্র। কে করেছে ষড়যন্ত্র? বিজেপি করেছে ষড়যন্ত্র। জীবন কৃষ্ণ সাহা সরাসরি প্রশ্নের উত্তরে যে কথা বলছেন, একদম শুরুতেই শোনাবো আপনাদের সেই অ্যাম্বিয়েন্স কি ছিল সেই সময়, দেখুন। সিবিআইয়ের পর ইডি হাতে গ্রেফতার জীবনদা কে ষড়যন্ত্র করছে? বিজেপি গায়ে খাতা লাগিয়ে কি হবে? আলাপ করাবো এবার আজকে আমাদের সঙ্গে যারা প্যানেলে রয়েছেন তাদের সঙ্গে একে একে। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপির মুখপাত্র অরিজিৎ বক্সি। অরিজিৎ দাকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়। প্রদীপ্ত দাকে স্বাগত জানাবো। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আজিজুল বিশ্বাস। আজিজুল দাকে স্বাগত জানাই আমার অনুষ্ঠানে। এবং রয়েছেন কংগ্রেস মুখপাত্র কেতান জয়সওয়াল। কেতানকেও স্বাগত জানাবো। আমি শুরু করি প্রদীপ্ত দা আপনাকে দিয়ে। জীবন কৃষ্ণ সাহা স্পষ্ট ভাষায় বলছেন বিজেপি ষড়যন্ত্র করেছে। কুণাল ঘোষ তিনি কিছুক্ষণ আগে একটা প্রেস কনফারেন্স করেছেন, সেখানে বলছেন প্রধানমন্ত্রী সফরের পরে এই দুদিন কাটতে না কাটতেই এই সক্রিয়তা বা এই ঘটনা কীভাবে দেখছেন? 5893, মানে 5892 থেকে 1 যোগ হলো। এবার তার সাথে যোগ করতে হবে 0.13%, মানে 8টা সাকসেস। আমরা কি দেখলাম যে 130তম সংবিধান সংশোধনী বিল হলো, ইডির সঙ্গে সিবিআই, 23টা গুরুত্বপূর্ণ কেস থেকে বিজেপির নেতারা মুক্ত বা স্থগিত। অর্থাৎ 25 জন এমন নেতা আছেন যারা বিরোধী দল থেকে বিজেপিতে গিয়েছেন, 25 জন। তার মধ্যে 23 জনের বিরুদ্ধে যাওয়া। একটু বিরত করি, আইনজীবী কি বলছেন একটু লাইভে। কি হলো জীবন কৃষ্ণ সাহার মামলাটা? একটু নাম বুঝতে পারিনি কি হলো জীবন কৃষ্ণ সাহার মামলাটা কি হলো? 6 দিনের রিমান্ড পেয়েছি। 30 তারিখ অবধি, 30 তারিখ ওনার প্রোডাকশন হবে। দেশ 6 দিনের হেফাজত। প্রদীপ্তদা, হেফাজত হোক যে হোক, আমরা ভাই পরিষ্কার একটা জিনিস বুঝতে পারছি, 130তম সংবিধান সংশোধনী বিল এবং তারপরে ইডি সিবিআই, আর ভাই তুমি বিজেপির দরজা খোলা রাখো, এই তিনটেকে প্যারালাল সাজিয়ে দাও, একটা চক্রব্যূহ।
শুভেন্দু অধিকারী চোর, শুভেন্দু অধিকারী সারদায় টাকা নিয়েছে, নারদায় রুমাল মুড়ে টাকা নিয়েছে। শুভেন্দু অধিকারীর পিছনে চোর 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 বলে গেল, ভাগ 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 বলে চলে গেল। সিদ্ধার্থ বাবুরা এখানে এসে মারাত্মক সভা করে চলে গেল। যে কজন নেতা বিজেপির তারপরে ঢুকলো, নারায়ণ রানে থেকে শুরু করে ওই হিমন্ত বিশ্ব শর্মা হয়ে কিংবা অজিত পাওয়ার হয়ে, যাদেরকে আগামী কালকেই জেলে ভরছিল, এই কালকেই ভরে দেবো সব থেকে বড় চোর, জেলে তো গেল কিন্তু বিজেপির জেলে গেল। তারপর এমন সুন্দর জেল যেখানে ওই বিখ্যাত বিখ্যাত গুন্ডারা থাকে, সিনেমায় দেখেছি না, যে যাদের জন্য সিনেমা থাকে, যাদের জন্য খাওয়া দাওয়া থাকে, যারা ওখানে রাজ করে, বিজেপিতে গিয়ে তারা রাজ করছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। এই হচ্ছে সংস্কৃতি, যেখানে একদিকে প্রশাসক যিনি বিচার ব্যবস্থার উপরে উঠে যাওয়ার চেষ্টা করছেন এবং বিচারপতিরাও বলছেন, মানে বর্তমান সিজেআইও বলছে যে প্রশাসকের কাজ বিচার ব্যবস্থার ওপরে নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করা না। ভারতের সংবিধানে এইভাবে একটা ক্ষমতার ভারসাম্য দিয়ে দেওয়া হয়েছে, যে দোষী তার সাজা হোক, 100 বার সাজা হোক, বারংবার সাজা হোক, আমরা চাই সেই সাজাটা হোক। কিন্তু যে চক্রান্তের একটা কুনাট্য সাজিয়ে দেওয়া হচ্ছে, তুমি একটা ক্রোনোলজি দেখো, যতবার প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসেন, অমিত শাহ পশ্চিমবঙ্গে আসেন, তারপরে এরকম একটা করে চিত্রনাট্য হয়। আর বিশেষ করে ভোটের আগে শুরু হয়ে গেছে, ঘন্টা বেজে গেছে, ভোটের ঘন্টা বেজে গেছে। ইডি সিবিআই মানে স্কয়ার যেটাকে আমরা বলি, একদিকে ইলেকশন কমিশন আর একদিকে হচ্ছে এইদিকে ইডি, এরা এমনভাবে একটা চক্রান্তের পরিবৃত্ত তৈরি করবে যাতে করে এই ধরনের কুনাট্য আবার আসবে। সাজা কোথায়? 23 সালে ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল, 24 সালে সাজা মানে জামিন পেয়ে বেরিয়ে এলেন। পার্থ চট্টোপাধ্যায় বারংবার বিভিন্ন জায়গায় জামিন পেয়ে যাচ্ছেন, ছেড়ে দিন। সেই সারদা, দেবযানী, সুদীপ্ত, তারাও এতদিন জেল খাটার পরে সাজা পাচ্ছেন না। একটা প্রশ্ন করি এখানে তাহলে, যদিও জীবনকৃষ্ণ সাহা যে দলটা করেন তার নাম তৃণমূল কংগ্রেস, কিন্তু তার পাঁচিল টপকানো বা ফোন ফেলে দেওয়ার দায় তৃণমূল নেবে না। তারপরে আমি জানতে চাইছি, যখন এই সংবাদ মাধ্যমের সামনে কার চক্রান্ত জিজ্ঞাসা করাতে উনি বলছেন বিজেপির চক্রান্ত, তখন মানুষ তো শুনছে এবং দেখছে আজকে উনি সারাদিন কি করেছেন। পাঁচিল টপকানোর চেষ্টা, ফোন ছুঁড়ে ফেলার চেষ্টা এবং রিপিটেশন। আবার বলছি, মানুষকে ভয় দেখানোর যে কুনাট্য, যে চিত্রনাট্য, যে চক্রান্ত, সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং সেই কারণে কে কিভাবে সাইকোলজিক্যালি রিয়্যাক্ট করবে সেটা তারা জানে, কারণ সাইকোলজি বিশ্লেষণ অনেকে করতে পারেন। ফলে মানুষের মনস্তত্ত্ব কী হবে সেটা আমার জানার কাজ না। আমার জানার কাজ এইটা যে ভাই, তোমার কাছে এভিডেন্স আছে, তুমি গ্রেপ্তার করছো, তুমি 30 দিনের মধ্যে জেল কাটাতে পারো, কিন্তু তুমি তার সাজা প্রমাণ করতে পারো না। তাহলে সাজা কেন দেয়া যাচ্ছে না? তার মানে কি? তার মানে কি শুধুমাত্রই বিরোধী দলনেতা বা বিরোধী যারা আছেন দলের লোকেরা, তাদেরকে ভয় দেখিয়ে বিজেপির দরজাটা খুলে রেখে তাদেরকে বিজেপির দিকে নিয়ে আসার চেষ্টা, যাতে করে বিজেপি আপকি বার 200 পার করতে পারে? নাকি শুধুমাত্র বিজেপিতে এলে তাদের সমস্ত কিছু স্থগিত হবে? যেমন 25 জনের বিরুদ্ধে যে ব্যবস্থাপনা হওয়ার কথা ছিল, 23টি মামলা স্থগিত হয়েছে। এরকম তৃণমূল কংগ্রেসের কজনের হয়েছে, কংগ্রেসের কজনের হয়েছে, অন্যান্য দলের কজনের হয়েছে, দেখাও তো। তার মানে তো পরিষ্কার চিত্রনাট্য। তাহলে আপনি যখন এই কথাগুলো তুলছেনই, আমি অরিজিৎদার কাছে ডেফিনেটলি আসবো তাহলে এটার উত্তর নিতে, কিন্তু আপনি এর মধ্যে দুজনের নাম করেছেন। এক হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর আপনি অমিত শাহের প্রসঙ্গ তুলেছেন। 130তম সংবিধান সংশোধনী অনুযায়ী আজ যে বিষয়গুলো সামনে এসেছে, নতুন করে আমি আর এখানে যাচ্ছি না, এই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, কিন্তু আজকে খুব তাৎপর্যপূর্ণভাবে আবারও অমিত শাহজি তিনি মন্তব্য করেছেন এই নিয়ে। আমি এই দুটো প্রতিক্রিয়া পরপর শোনাবো। অমিত শাহজি কি বলেছেন, শুভেন্দু অধিকারী কি বলেছেন, দেখুন। डालने का जो प्रावधान है वो एनडीए सरकार ने नहीं बनाया है। 5 साल से ज्यादा सजा का जहां प्रावधान है वहां पर उनको पद छूट आरोप के लिए पद नहीं छोड़ना है। करप्शन के आरोप है या 5 साल से ज्यादा सजा के आरोप है, से मंत्री, मुख्यमंत्री या प्रधानमंत्री जेल में बैठकर सरकार चलाए, ये कितना उचित? भी चुने हुए प्रतिनिधि 2 साल या इससे अधिक समय के लिए सजा होता है तो वो अपने स्थान से मुक्त हो जाएंगे। सांसद के हाई कोर्ट की अपील बाकी है, इस पर सुप्रीम कोर्ट की है, मगर एक मॉरल ग्राउंड तय करने के लिए कानून आजादी मिली तब से बना है। इसमें आज
एनडीए के मुख्यमंत्रियों की संख्या ज्यादा है, प्रधानमंत्री भी एनडीए के हैं। सिर्फ विपक्ष के लिए क्वेश्चन खड़ा नहीं करता, हमारे मुख्यमंत्रियों के लिए भी क्वेश्चन खड़ा करता है। नेता को गुमराह करे, उनको मालूम है कि किसी भी व्यक्ति के खिलाफ आरोप है तो आप पब्लिक इंटरेस्ट लिटिगेशन के माध्यम से कोर्ट के सामने जा सकते हैं। कोर्ट ऑर्डर करेगी कि इनके खिलाफ एफआईआर करो। अगर ज्यादा ही गंभीर मामले हैं तो कोर्ट मॉनिटर भी करती है। पक्ष कहां आता है? में 30 दिन तक जमानत का प्रावधान किया गया है। जी टाइप का केस है तो देश की हाई कोर्ट और सुप्रीम कोर्ट आंख मूंद कर नहीं बैठे हैं। इस केस में हाई कोर्ट और सुप्रीम कोर्ट को जमानत देने का अधिकार है। जमानत नहीं मिलती है तो आपको पद छोड़ना पड़ेगा। मुख्यमंत्री, कोई प्रधानमंत्री या कोई मंत्री जेल में रहकर सरकार चला सकता है क्या? इसके लोकतंत्र के लिए शोभा रूप है क्या? अगर 30 दिन के बाद जमानत मिल जाती है तो वो फिर से शपथ ले सकते हैं, तो उनका बहुमत तो बना रहेगा। जैसे ही मुक्त होंगे वो फिर से मुख्यमंत्री बन सकते हैं। बीजेपी छोड़ दीजिए, दोनों के लिए समान कानून। ने भी जेल से सरकार चलानी चाहिए क्या? आदि से अब तक कई सारे नेता जेल में गए, मुख्यमंत्री भी गए, मंत्री भी गए, सबने इस्तीफा देकर जेल में गए। अभी एक ट्रेंड शुरू हुआ कि जेल में जाने के बाद भी इस्तीफा नहीं देना। सारे ऐसे लोग हैं जिन्होंने इस्तीफा दिया। तमिलनाडु के कुछ मंत्रियों ने नहीं दिया। दिल्ली ডেসপারেট এর আগেও প্রাচীরে ঝুলেছিল, পুকুরে লাফাচ্ছিল, এবারে পুকুর অবধি যায়নি, নালাতে। জীবনকৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি ভাইপো, কালীঘাটের কাকু মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট। হুম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা, টাকা তোলা, পৌঁছে দেওয়া, একটা অংশ রাখা, এই কাজটা জীবনকৃষ্ণ সাহা করতেন। কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। জীবনকৃষ্ণ সাহা কান্দি, নবগ্রাম, খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা, টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন। টান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে। অরিজিৎদার কাছে আসবো যে মাস 6 মোটের ওপর বাকি 2026 বিধানসভা নির্বাচনের, 1 মাস হয়তো আগে পরে হতে পারে। তো ওয়াশিং মেশিনের সুইচ কি অন করতে চলেছে বিজেপি? দেখুন, চেনাব নদীর উপর যখন মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে ব্রিজ উদ্বোধন করেছিলেন তখনও একই কথা উঠেছিল যে নির্বাচন আছে কি নেই। না, সেখানে নির্বাচন ছিল না, তাও ব্রিজটা তৈরি হয়েছিল, তার উদ্বোধন খুব বর্ণাঢ্যভাবে হয়েছিল। অর্থাৎ আমাদের একটা প্রবণতা দাঁড়িয়ে গেছে যে একটা সরকার চলছে, একটা সিস্টেম চলছে, সমস্ত কিছুই যেন আগামী কোনো ইলেকশনের উপর বেস করে সাজানো রয়েছে। আমার মনে হয় না এইভাবে প্রত্যেকটা জিনিসকে দেখাটা ঠিক। কারণ আমাদের তৃণমূল মুখপাত্র একটু আগে বলছিলেন যে এ জামিন পেয়েছে, ও জামিন পেয়েছে। হ্যাঁ, ঠিক কথা, এটা তো ফ্যাক্ট, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে বিভিন্ন সময় ইডি বা সিবিআইয়ের হাতে অ্যারেস্ট হওয়ার পরে বিভিন্ন সময় বিভিন্ন তৃণমূলের নেতা মন্ত্রী অভিযুক্ত যারা, তারা জামিন পেয়েছেন। কারণ আইনের খুব বেসিক পরিভাষা যেটা, সেটা বলে যে কাস্টাডিটা এক্সেপশন, বেল ইজ দ্য রাইট। এটা যারা সাধারণ রাজনৈতিক এবং আইন বিষয়ে যাদের সামান্য ধারণা আছে তারাই জানেন যে কাস্টাডিতে থাকাটাই একটা মানুষের জীবনে বা সামাজিক জীবনে এক্সেপশন। বেলটা, জামিনটার তার অধিকারের মধ্যে পড়ে। কিন্তু তার মানে তো এটা মনে করার কোনো কারণ নেই যে জামিন পেলাম মানে আমি বেকসুর খালাস হয়ে গেলাম। আপনি যদি আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থার যে লেগাসি, এটা আমরা প্রত্যেকে জানি, লক্ষ লক্ষ মামলা দীর্ঘদিন ধরে পেন্ডিং থাকে। তার কারণ এখানে আমাদের যে ট্রায়াল, যে পদ্ধতির মধ্যে দিয়ে ট্রায়াল হয়, যে পদ্ধতির মধ্যে দিয়ে সত্যকে সামনে তুলে আনা হয়, সাক্ষীর এক্সামিনেশন, তার ক্রস এক্সামিনেশন, কোর্টের বিভিন্ন কোয়ারি, এটা সময় সাপেক্ষ ব্যাপার। তাই বেল, অর্থাৎ বেল মঞ্জুর হওয়ার মানে কোনো দিক থেকে এটা কোনো আইনগত অন্তত ব্যাখ্যা নেই যে তাতে কোনো অভিযুক্তকে কোনো রকম তার কোনো এক্সট্রা ক্রেডিট তার আঁচলে গেল, বা তার দোষের মাত্রা বা অভিযোগের মাত্রা, আমি দোষ বলবো না যতক্ষণ না প্রমাণিত হয় দোষ নয়, অভিযোগের মাত্রা কোনোভাবে খাটো করা হয়। অরিজিৎদা, এইখানে আমি অন্য উদাহরণ, অন্য রাজ্যের কথা বলছি না, আমি 2014 থেকে পরপর 5 জনের কথা বলছি। নরেন্দ্র মোদী সরকার এই সময় এই টেনিয়ারের কথা, মানে যবে থেকে উনি এসেছেন তারপর থেকে আমি বলছি 5 জনের কথা: মদন মিত্র, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়।
আমি 5 জনের কথা বলছি যারা 2014 থেকে এই 2022 এর মধ্যে তারা গ্রেপ্তার হয়েছেন, জেলে থেকেছেন, পরবর্তী ক্ষেত্রে জামিন পেয়ে গিয়েছেন কেউ কেউ, ইত্যাদি ইত্যাদি। এবার কথা হচ্ছে আপনি যে কথা বলছেন তারপরে তো আমি তাহলে জানতে চাইবো সাফল্যের হার কোথায়? এদের মধ্যে কনভিক্টেড হচ্ছেন, হয়তো কনভিক্টেড হচ্ছেন, কিন্তু তারপর যারা আজকে রাস্তায় বসে আছে, এসএসসির এই যে যারা চাকরি প্রার্থীরা, তারা তো জানতে চাইছে, তারা তো বুঝতে চাইছে যে আজকে সিবিআই হোক, ইডি হোক, যে যাই করুক না কেন, আলটিমেটলি কারা বা কে শিকড়টা জানে, শিকড়ে কে? শুধু চাকরি প্রার্থী না, ওই চাকরি প্রার্থী, আমি এসএসসির কথাই শুধু বলছি। হ্যাঁ, আমি তার কথাই বলছি যে শুধু চাকরি প্রার্থী বা যারা যোগ্য হওয়া সত্ত্বেও এই সরকারের দুর্নীতির মহিমায় যাদের চাকরি গেছে, যাদের পেটের ভাতটা গেছে, যাদের সংসারটা ভেসে গেছে, তাদের পাশে দাঁড়িয়ে করুণাময়ী হোক, শিয়ালদা হোক বা বেগবাগান হোক, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব প্রত্যেকটা জায়গায় উপস্থিত থেকে সমস্যারে বলেছে শুধু ওনারা নন, আমরাও জানতে চাই কারা কারা এই দুর্নীতির মধ্যে রয়েছে, কারা কারা এটাকে অপারেট করেছে, কারা কারা এর সুবিধাভোগী, এটা আমরাও জানতে চাই। এটা আমাদের দাবি। প্রথমেই বলে নিই যে আমি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, সিবিআই বা ইডির স্পোক্সপারসন আমি নই। তাই পশ্চিমবঙ্গের সামাজিক রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিটা বাড়ির সাধারণ মানুষের আজকের দিনে যে প্রশ্ন, যে এই এসএসসি দুর্নীতির, এই চাকরি দুর্নীতির লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, যে তোলাবাজির টাকা তোলামূলের ঘরে গেছে, সেই টাকার টোটাল অপারেটিভ কারা জড়িয়ে রয়েছে। কিন্তু তার সাথে এটাও ভুলে গেলে চলবে না যে আপনি কনভিকশন রেটের কথা বলছিলেন। কনভিকশন হয় কিসের মধ্যে দিয়ে? কনভিকশন আসে ট্রায়ালের মধ্যে দিয়ে। একটা খুব সহজ একটা উদাহরণ দিয়ে বলা যায় যে মনে করুন একটা থাপ্পড় মারার মামলা, 322 আইপিসির একটা কেস, সেটা সলভ হতে যে সময় লাগে, আমরা যদি এক্সপেক্ট করি যে একটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি, যে দুর্নীতি অদ্ভুত নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে একদম প্রত্যন্ত গ্রামের একেবারে খেতে না পাওয়া, একেবারে সামান্য পয়সা চালের কৌটোয় জমিয়ে যে লোকটা তিলে 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 তার ছেলেকে পড়িয়েছিল, একদম সেই লেয়ার থেকে শুরু করে একদম পশ্চিমবঙ্গ পর্যন্ত। তাহলে তো ভয় দেখানোর জন্য শুধু অ্যারেস্ট করাই হচ্ছে, শেষ পর্যন্ত কি হবে কেউ জানে না। আবারও বলি এটা তৃণমূল কংগ্রেসের ব্যাখ্যা। আমি একটা বিরতি, জিরো টলারেন্সের কথা বলছেন সায়ানী ঘোষ, কি বলেছেন একবার দেখুন। পথে চলবে তৃণমূলের জিরো টলারেন্স পলিসি যে কোনো রকমের দুর্নীতি এবং বেনিয়মের সাথে। কাজে উনি কেন পাঁচিল টপকেছেন উনি বলতে পারবেন। তবে এর আগে আমরা দেখেছি যে ইডির কনভিকশন রেট ভীষণ কম, 0.1%। আমি আশা করছি শুধু তদন্ত করবেন না, তদন্তের একদম গোড়া অবধি পৌঁছতে পারবেন। এইটাই সবার দাবি, এইটাই সবাই চাইছেন। আমি কেতানের কাছে আসবো। কেতান, এই কথা শুধু কংগ্রেস নয়, এই রাজ্যে বাম, এই রাজ্যে বিজেপি এবং এই রাজ্যে তৃণমূল কংগ্রেসও বলছে একেবারে শিকড় পর্যন্ত পৌঁছানো সম্ভব না। এটা তো অবশ্যই দরকার, মানে শিকড় অবধি পৌঁছতাম। আর যারা এরা যে সব ছোটোখাটো যারা অ্যাক্টার, তাদেরকে বাদ দিয়ে যারা মানে তাদের সাথে যারা এই সব দুর্নীতির সিনেমার যারা প্রডিউসার, যারা ডাইরেক্টর, যারা মাথা, তাদেরকেও তো ধরতে হবে। এই যে আজকের দিনে দেখুন, এটা কোনো অস্বাভাবিক না, মানে বাংলায় আজকে এগুলো তো স্বাভাবিক ঘটনা হয়ে গেছে, যেখানে চুরি দুর্নীতি এটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। সিবিআই ইডি এগুলোর রেড হবে, সেটাও এটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। কালকে অস্বাভাবিক হবে না যদি এই নেতাই যদি কালকে আবার গিয়ে বিজেপিতে জয়েন করে নেয়, আবার তুলসী পাতা হয়ে যাবে, এটাও কোনো অস্বাভাবিক ঘটনা হবে। এটা তো আমরা নজির আমরা বাংলায় দেখেছি অনেকগুলো নেতা, আপনি একটু আগেই নামগুলো কিন্তু নাম আর বলছি না, কিন্তু বিষয়টা হচ্ছে তবুও আজকের দিনে যে তৃণমূলের যে আমরা 15 বছর প্রায় সরকারটা চললো, এই সরকারটা চলার পর আমরা একটা কথা তো অবশ্যই বলতে পারি যে এই যে সরকারটা চলছে, এই তৃণমূলের একটাই নীতি, দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। অর্থাৎ যে সরকারের নীতিটাই হয়ে যায় দুর্নীতি। এরা শুরু করেছিল কোথা থেকে? সততার প্রতীক। আর আজকে সততা কোথায়? সততা ব্যতিক্রমী জায়গায় চলে গেছে। মানে এই তৃণমূল দলে যদি কোনো একটা সৎ মানুষ দেখা যায়, এটাকে ব্যতিক্রম বলা হচ্ছে। আচ্ছা, এই যে পাঁচিল কৃষ্ণ যে আবার একবার পাঁচিল টপকানোর চেষ্টা, আবার একবার মোবাইলটা ছুটলো, কিন্তু এবার মনে হাতে জোরটা কমে গেছিলো, বেশি দূর ছুটতে পারেনি, কিন্তু এটা বোকামি করেছে। ওই মোবাইলটা ছুড়ে না, ওই মোবাইল যদি একটা মিস কল করে দিতে পারতো, এই যে বিজেপির নম্বর আছে, বক্সিতা বলবেন যে একটা নম্বর আছে মিস কল দেওয়ার, ওই নম্বর যদি মিস কল দিয়ে দিতেন, হয়তো ওই দরজা থেকে সিবিআই বা ইডি হয়তো ফেরত চলে যেত। এটা তো আমরা দেখেছি। তো এর মানে অনেকেই অ্যারেস্ট হচ্ছে, অনেকেই এই বাজার গরম করা হচ্ছে, এই যে টিভিতে ডিবেট হচ্ছে, কিন্তু ওয়ার ইজ কনভিকশন, ওয়ার ইজ পানিশমেন্ট? কোনো রকম তদন্ত সঠিক হচ্ছে না, কোনো রকম
মানে নিষ্পত্তি হচ্ছে না, কোনো সাজা হচ্ছে না, অথচ রাস্তায় 26,000 শিক্ষকরাও বসে রয়েছে, অন্যান্য যারা চাকরি প্রার্থী তারাও বসে রয়েছে, সারদার লোকেরাও নিজের টাকার এখনও দেখছে, আর আশা হয়তো ছেড়ে দিয়েছে, সারদা নামটা সব কিছুই দেখছি। নারদার একজন পান্ডাকে আমরা আজকে বিজেপিতে গিয়ে বিরোধী দলের নেতা হতে দেখেছি। অর্থাৎ আরে বিজেপির যে এজেন্সির ওপর, এজেন্সিগুলোকে এত খারাপ জায়গায় নিয়ে চলে গেছে বিজেপি, এদের এজেন্সির যে একটা মানে বিশ্বাসযোগ্যতাকে এত নিচু তলায় নিয়ে চলে গেছে, তাই আজকে তৃণমূলের নেতারা চুরিও করছে, আবার গাজুয়ারি করছে যে দেখুন সিবিআই কনভিকশন রেট। অবশ্যই সিবিআই এর কেন্দ্রীয় এজেন্সির যে কনভিকশন রেটটা রয়েছে সেটা অবশ্যই একটা শোচনীয় জায়গায় চলে গেছে, মানে সিবিআই শুধু বিরোধীদের জন্য। আর আজকে তারপরে এই যে 130তম যে সংবিধান সংশোধন করে যে আরও ফাঁদটাকে আরও একটু শক্তপোক্ত করতে চাইছে, মানে যখন যার ইচ্ছা হবে সেখান থেকে তার মুখ্যমন্ত্রীকে বা যে কোনো মন্ত্রীকে সেখান থেকে বাতিল করে দেওয়ার একটা চক্রান্ত। তো এগুলোর মানুষ দেখছেন, কিন্তু আজকের দিনে এটা দেখতে হবে যে কত কি হবে। আমরা খুব একটা আশাবাদী নই, কারণ হচ্ছে এই 24 সালে যবে থেকে মানে বিজেপির সিট কমে গেছে, তাই আমার মনে হয় বা রাজনৈতিক মহলে যেটা, যে তৃণমূলের ওপর বিজেপির যে নির্ভরশীলতা সেটা আরও বেড়ে গেছে। তাই এই একটা পাঁচিল টপকানো এইসব বাজার গরম করা হবে, কিন্তু কোনো কনভিকশন হবে না, কারণ উঁচু তলায় নইলে হয় নাকি? আপনি বলুন, এই যে কেষ্টমণ্ডল কী দিয়ে বেল পেয়েছিল? একটা সামান্য ট্রান্সলেটার। মানে মোদিজির এত বড় ডিজিটাল ইন্ডিয়া, এত বড় স্মার্ট সিটিগুলোতে একটা ট্রান্সলেটার খুঁজে পাওয়া গেল না যে ওটাকে অনুবাদ করে দেবে, তার জন্য বেল হয়ে গেল। পার্থ বেল হয়ে যাচ্ছে, অনেকেই এরও একবার বেল হয়েছে, আবার হয়তো বেল হয়ে যাবে। তো মানুষ তো দেখতে চাইছে, যে মানুষ এটা বুঝতে পারছে যে তৃণমূল চুরি করছে আর বিজেপি চুরি করতে দিচ্ছে, এই জন্য তৃণমূল করতে পারছে। আমরা তো সোচ্চার হচ্ছি, আমরা লড়াই করছি। এই দুটো দলের দুটো কাজের কথা তুমি বললে, আমি ধরে নিলাম তৃণমূলও কাজ করছে, বিজেপিও কাজ করছে, আমি তোমার কথা শুনে ধরে নিলাম। তোমরা কি করছো? আমরা যথাযোগ্য আমরা সোচ্চার হচ্ছি, আমরা কেন্দ্রে বিজেপির সাথেও লড়ছি, রাজ্যে তৃণমূলের সাথেও লড়ছি, এই দুর্নীতিবাদের সাথেও লড়ছি। কোথায় কোথায় লড়ছেন? না না, আমি বলছি তোমরা কি, আমাকে এটা বলো যে তোমরা কি করছো সেটা বলো না। আমাদের কি এই এখানে যে দুজন বসে রয়েছে, যে দুজন প্রতিনিধি বসে রয়েছে, তৃণমূল কংগ্রেস একজন, বিজেপি একজন, তাদের নামের পাশে বিধানসভায় কিছু সংখ্যা তো আছে সিটে তোমাদের। আমাদের একটা জিতেছিল, এই তারপরে ধরে রাখতে পারছো না, সেটারও দায় অন্য কোনো রাজনৈতিক দলকে দিয়ে দিচ্ছ। কেউ কি আমাদের চাকর? লোভ হয়েছে বা ভয়ের চোটে। তোমরা যদি তোমাদের কোনো বিধায়ককে, কোনো সাংসদকে ধরে রাখতে না পারে, আমি গোটা দেশের কথাই বলছি, আমি গোটা দেশের কথাই বলছি, তাতে তুমি অন্য রাজনৈতিক দলকে কাঠগড়ায় তুলে দিচ্ছ কি করে, যদি তোমরা নিজের দলের দল গোছাতে না পারো, না সেই লোকটার উপর ভরসা রাখতে না পারো, এ তো ভরসা না রাখার মতো জায়গা। না, এটা তো কোনো কোম্পানি বা দড়ি বেঁধে রাখা যায় না জনপ্রতিনিধিতে। যাদের যদি মোরালিটি যদি সে জায়গায় চলে যায়, বা তারা যদি বিজেপি বলুন, এখানে তৃণমূল বলুন, তাদেরকে ভয় দেখিয়ে, তাদেরকে প্রলোভন দেখিয়ে যদি তাদেরকে নিজের দলে সামিল করে নেয়, এখানে তো আমাদের কিছু করার। একটু সরাসরি ছবিটা দেখায়, জীবন কৃষ্ণ সাহা এই মুহূর্তে বেরিয়ে আসছেন আদালত থেকে। ছদিনের কাস্টাডির কথা এর আগেই বলছিলাম আপনাদের। জীবন কৃষ্ণ সাহা তিনি আদালত থেকে বেরিয়ে আসছেন, 6 দিনের কাস্টাডি হয়েছে তার। এর আগে আজকে সকালে গ্রেপ্তার হয়। ইডি বলছে 46 লক্ষ টাকা আপনার বাবার অ্যাকাউন্ট থেকে সব স্টেটমেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, একদম ক্লারিফিকেশন দিয়ে দিচ্ছে। আমাকে কি আদালতে বলছে আপনি দাঁড়িয়েছেন আবার? তখন থেকে বলে জীবন কৃষ্ণ সাহা তিনি যে কথা বলছেন, এর আগে বলেছেন বিজেপির চক্রান্ত। এই মুহূর্তে 6 দিনের ইডির হেফাজতের কথা বলছেন উনি, এবং কিছুক্ষণ আগে আইনজীবী তিনিও একই কথা বলেছেন। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, সরাসরি একটু চলে যায় অভিরূপার কাছে। অভিরূপা, হ্যাঁ তাড়াতাড়ি। দেখো
জীবন কৃষ্ণ সাহা, তার বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। শুধু তিনি একা নয়, তার পরিবারের লোকের বিরুদ্ধেও এই অভিযোগ রয়েছে। প্রায় 46 লক্ষ টাকা আর্থিক লেনদেন, যার হিসেব তিনি দিতে পারছেন না বলে অভিযোগ তদন্তকারী সংস্থার। এবং তদন্তকারী সংস্থা যখন আজ সকালে গিয়েছিল, একাধিক প্রশ্ন এবং একাধিক লেনদেনের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, প্রমাণ চাওয়া হয়েছিল। সেই প্রমাণ তিনি দিতে পারেননি বলে আদালতে জানিয়েছে ইডি, এবং সেই কারণেই তাদের হেফাজতে চাওয়া হয়েছে এবং সেই জন্য গ্রেপ্তার করেছে ইডি, এমনটাই দাবি করা হয়েছে। তাছাড়াও তিনি ফোন ফেলে দিয়েছিলেন, তিনি পাঁচিল টপকে পালিয়ে যেতে চেয়েছিলেন, সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে মনে করেছে তদন্তকারী সংস্থা। এবং তারপর 6 দিনের হেফাজতে চেয়েছিল তারা, 6 দিনের হেফাজত দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় তিনি 6 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী শনিবার এই মামলার পরবর্তী শুনানির দিন, সেদিনই আবার জীবনকৃষ্ণ সাহাকে হাজির হতে হবে এবং তার বিষয়ে কি অভিযোগ রয়েছে সে সম্পর্কে স্পষ্ট শুনানি হবে। কিন্তু সেক্ষেত্রে এই শনিবার পর্যন্ত 48 ঘন্টা অন্তর অন্তর তাকে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এমনটাই নির্দেশ বিচারকের। পাশাপাশি জীবনকৃষ্ণ সাহার আইনজীবীর দাবি যে সম্পূর্ণ ভুল বা মিথ্যে অভিযোগ করা হচ্ছে। তিনি বারবার ইডির ডাকে সাড়া দিয়ে গিয়েছিলেন। শেষে তিনি ইডিকে একটি চিঠি পাঠিয়েছিলেন যে তার কাছে কি আর কিছু জানতে চাই কিনা তদন্তকারী সংস্থা। তারপরেই তদন্তকারী সংস্থা এতটাই অ্যাক্টিভ হলো। কেন এত তাড়াতাড়ি তদন্তকারী সংস্থা অ্যাক্টিভ হলো, এটা নিয়ে প্রশ্ন। যদিও ইডি জানিয়েছে একাধিক লোকের কাছ থেকে, কারোর কাছ থেকে 12 লক্ষ টাকা, কারোর কাছ থেকে 1 লক্ষ টাকা, কারোর কাছ থেকে 95,000 টাকা, কারোর কাছ থেকে 1,95,000 টাকা অভিযোগ ইডির তরফ থেকে করা হচ্ছে। অনেক ধন্যবাদ। আপাতত অভিরূপা হাজরা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। গত পরশু 2 দিন হলো প্রধানমন্ত্রী এসে সবে বলে গেলেন বিজেপিকে একটা ভোট অন্তত দিন, এবং তিনি এটা জানেন, নোয়িং ফুললি ওয়েল, যে এ রাজ্যে বিজেপির দ্বারা হবে না। গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, সংগঠন নেই, বুথ নেই, এজেন্ট নেই, কিছু নেই। ফলে প্রধানমন্ত্রী ওই ভোটের কথা বলে যাওয়ার পর প্রধানমন্ত্রীর বাহিনী, কেন্দ্রীয় এজেন্সিগুলি যে সক্রিয় হবে এটা প্রত্যাশিত ছিল। বিজেপি সংগঠন বলে কিছু নেই, বিজেপির সংগঠন নেই, শাখা সংগঠন নেই, বিজেপির গণসংগঠন নেই, বিজেপির বুথ সংগঠন নেই। সেই কারণে বিজেপির অন্য যে বকলম সংগঠনগুলি আছে তাদের নামতে বাধ্য করা হচ্ছে। এই মুহূর্তে রাজ্যে বিজেপির খুব ভালো সংগঠন বা দারুণ সংগঠন, একথা বোধহয় অরিজিৎ দাও বলবেন না, কিন্তু তারপরেও একটা তথ্য এখানে আমি আসবো দাদা, একটা তথ্য এখানে একটুখানি দিয়ে রাখতে চাইবো আজিজুলদার কাছে আসার আগে। আজিজুলদা যেহেতু মুর্শিদাবাদের ভূমিপুত্র, মানে আজিজুলদার কাছে বলাটা আরও বোধহয় সুবিধে এখানে। সেটা হচ্ছে দেখছিলাম যে 2021-এর এই বড়োয়াতে তৃণমূল কংগ্রেসের ভোট, মানে প্রাপ্ত ভোট, আর 2024-এর নিরিখে বিধানসভা ওয়ারি ফলাফলে বড়োয়ায় তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটে একটু তফাৎ আছে, খুব অল্প একটা ফারাক আছে বিজেপির সঙ্গে। 550টি ভোট বড়োয়া বিধানসভা কেন্দ্র যদি দেখি আলাদাভাবে 24-এর নিরিখে, তাহলে বিজেপি 550টি ভোটে এগিয়ে আছে। তুমি তো বলেই দিলে বিজেপি কেন হঠাৎ করে আবার মানে অতি সক্রিয়তা শুরু করেছে। দেখো, একটা জিনিস বলি যে এই যে নরেন্দ্র মোদীর সরকার দিল্লিতে যে চলছে, সেটা তো দেশের সরকার হয়ে ওঠেনি। সেই 2014 সালে ক্ষমতায় থাকার পরও দেশের সরকার হয়ে উঠতে পারেনি, বিজেপির সরকার হয়েছে। তার ফলে বিজেপির স্বার্থ সুরক্ষিত করার জন্য যা যা দরকার সেটাই করতে হয়েছে। প্রধানমন্ত্রী খুব সম্প্রতি ঘুরে গেলে তিনি তো পালস তো বোঝেন, বাংলার মানুষের পালস বোঝেন বলেই বুঝেছেন যে রাজনৈতিকভাবে এই রাজ্যের মামাটি মানুষের সরকারের সঙ্গে সম্ভব নয় পেরে ওঠা, রাজনৈতিকভাবে ভোটের ময়দানে পারা সম্ভব নয়। ফলে এই রাজ্যের জনপ্রিয় দল, জনপ্রিয় সরকারকে বিব্রত করা। দেখো, দুর্নীতির অভিযোগ যেদিন থেকে উঠেছে দলগতভাবে বা সরকারের মুখ তিনি কখনো, এবং দল সাংগঠনিকভাবে দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে তাদের প্রতি পিছনে দাঁড়িয়েছে, তাদের প্রতি মানে তাদের পক্ষ সমর্থন করেছে, এই ধরনের কোনো নজির কিন্তু দেখাতে পারবে না, বিজেপি দেখাতে পারবে না। বরং এটা দেখেছি দলগতভাবে যাতে দল একটা শুদ্ধিকরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে তার স্বচ্ছতা ভাবমূর্তি রাখতে পারে, এই প্রক্রিয়া আমরা একাধিকভাবে দেখেছি, যদিও সেটা পরিপূর্ণভাবে সম্ভব নয়। কিন্তু বিষয়টা এটা যে গোটা দেশ যে শাসন করছে
সে তার আবহটা বুঝতে, কোন আবহে এই রকমের একটা সিদ্ধান্ত, এই রকমের একটা পদক্ষেপ আমাদের রাজ্যে করছে। কারণ হচ্ছে এই বিহারে যেটা হচ্ছে এই মুহূর্তে, ভোট চোর গদি চোর একটা স্লোগান বিহার ছাড়িয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। বাংলাতেও তৃণমূল সরকার এই যে আন্দোলন চলছে, এই ভোট চোর গদি চোরের যে স্লোগানের মাধ্যমে একটা আন্দোলন চলছে, তার পাশাপাশি তামিলনাড়ুতে ভোট, বাংলায় ভোট, আসামে ভোট এবং কেরালাতে ভোট, কোথাও বিজেপির সম্ভাবনা নেই। বাংলাতে ওরা ওই 200 পার, আবকি বার 200 পার, এবার 50 পার হবে কিনা সন্দেহ। ফলে কোনো রকমে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক শক্তি হিসাবে ভারতবর্ষে টিকে থাকতে গেলে 2024-এর বিহার জিততে হবে, 2025-এ এবং 2026 অন্ততপক্ষে একটি রাজ্য আসাম তো হাতছাড়া হচ্ছেই, বাংলায় কোনো সম্ভাবনা নাই। ফলে যে দল 273-এর ম্যাজিক ফিগার পৌঁছতে পারে না, কোনো রকমের দুটো স্ক্রাচ নিয়ে যে সরকার চলছে, আগামীতে এই সরকার টিকে থাকবে কি না যেখানে সন্দেহ, সেখানে তো মানে পরিষ্কারভাবে এই যে 130 নম্বর ভারতের সংবিধান সংশোধনের যে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, তার মধ্য দিয়ে এই সরকার ভারতবর্ষকে একটা পুলিশি রাষ্ট্রে বা পুলিশ রাষ্ট্রে পরিণত করতে চাইছে। কিন্তু তাহলে আজিজুল দা, যে 273 পেরোতে পারছে না, সে এরকম কঠিন সিদ্ধান্ত নিচ্ছে কেন 130তম সংবিধান সংশোধনী বিলে আনার মতো? না, বিষয়টা হচ্ছে সে তো পার্লামেন্টে এখনো পর্যন্ত লোকসভা এবং রাজ্যসভার যে হিসেব, তাতে করে আমি বলছি জনপ্রিয়তা ধরে রাখতে গেলে সে তো কিছু সোজা সিদ্ধান্ত নিতে পারত। এইরকম কঠিন কোনো ভাবনা পদক্ষেপ, তুমি দেখো তো 2014 সাল থেকে তুমি মোদী সরকারের এমন একটা পদক্ষেপ দেখাও যেটা জনহিতার্থে, সবটাই হচ্ছে কাগজ চাওয়ার সরকার, কাজ দেবার সরকার নয়। 2 কোটি মানুষের প্রতি বছর চাকরি দেবার কথা বলে কটা চাকরি দিয়েছে কোনো হিসেব নেই, অরিজিৎ বাবুরা দিতে পারবেন না। বরং কতবার কাগজ চাওয়া হয়েছে তুমি বারবার দেখো। ভোটার লিস্টের সঙ্গে আধার লিঙ্ক করা, এখন আবার যে আধারে হবে না, অদ্ভুত দ্বিচারিতা। এই সরকার হচ্ছে দ্বিচারিত সরকার। এবং যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টি, এই বাংলার ডিএনএতে বিজেপির কোনো স্থান নেই, বিজেপি জানে সেটা। বাংলায় মানে সুপথে, অর্থাৎ মানুষের রায়ে এই বিজেপি কোনো মতে এই রাজ্যে সরকার আসতে তার ক্ষমতা দখল করতে পারবে না। এটা নরেন্দ্র মোদী বা অমিত শাহরা বুঝতে পারেন, বোঝেন না এই রাজ্যের যারা নেতৃত্ব। এবং পরিষ্কারভাবে যেটা বলছি, আজকে যে জীবনকৃষ্ণ সাহাদের কথা বলা হচ্ছে, বিজেপি আগে ঠিক করুক যে আজকে যারা বিজেপির সম্পদ, একটা সময় আপদ ছিল, তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ছিল, তারা কেন ক্লিন চিট পেল? প্রদীপ তো একটু আগে বলছিল, আজকে পশ্চিমবাংলায় এমন নয় যে তৃণমূলের যে প্রভাবশালী যারা নেতা আজকে বিজেপির সম্পদ, তার পাশাপাশি বিভিন্ন রাজ্যে, তুমি মহারাষ্ট্রের ইতিহাস দেখো, মহারাষ্ট্রে যে রাজনৈতিক পালাবদল ঘটেছে, তাতে অজিত পাওয়ারের কথা বলো, ছগন ভুজবলের কথা বলো, এইরকম একাধিক নেতা, বা প্রফুল্ল প্যাটেলের কথা বলো, মানে রাজ্যে রাজ্যে, কি কর্ণাটক, কি মহারাষ্ট্র, কি মধ্যপ্রদেশ, কি হিমাচল প্রদেশ, প্রত্যেকটা রাজ্যে পুলিশি রাজ্য, পুলিশি রাষ্ট্র গঠন করে বিরোধী কণ্ঠস্বর এবং গণতান্ত্রিক ঐতিহ্যকে ধ্বংস করার চেষ্টা করছে। বাংলাতেও ঠিক একইভাবে এই রাজ্যের জনপ্রিয় যে দল, জনপ্রিয় সরকার, যে সরকারের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে বিব্রত করার সেই 2014 সাল থেকে হয়ে আসছে, এখনও চলছে। কিন্তু মানুষের রায় আবারও 2026 বলে দেবে যে এই দুর্নীতির তকমা লাগালেও মানুষের সঙ্গে থাকা, সামাজিক ন্যায় কল্যাণের সঙ্গে থাকা যে সরকার, সেই সরকার জনগণের আশীর্বাদেই কিন্তু এই চক্রান্তকে তারা জবাব দেবে। তাহলে আপনি বলছেন বিব্রত করার চেষ্টা, জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তারির মতো ঘটনা, প্রদীপ্তদা বলছেন ভয় দেখানোর চেষ্টা ইত্যাদি। অরিজিৎদা কি বলছেন বা কেতান কি বলছে, একটা বিরতি নিই। অরিজিৎদার কাছে আসি, সংগঠন নিয়ে আপনি কিছু বলবেন বলছিলেন দাদা। অরিজিৎ, হ্যাঁ বলছিলাম, আমাদের আজিজুল সাহেব বললেন, শুনছিলাম, শুনতে ভালোই লাগছিল। বেশ একটা জ্যোতিষী সুলভ একটা অ্যাপ্রোচ ওনার কাছ থেকে আসছিল যে অমুক হলে অমুক হবে, তারপরে ঠিক ওইটা হবে, তারপরে ঠিক এটা হবে। বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে বলছিলেন, ভালো লাগে শুনতে এগুলো। ঠিক একই রকম মানে কিছু কথা আছে না, রাজনৈতিক ক্রন্দন, এরকম রাজনৈতিক ক্রন্দনগুলো আমরা এর আগেও শুনেছি। বিজেপি আবার ভোট পায় না কি? সেই বিজেপি 18, 19, 20, 21, 22, 23, 24, 25 ধীরে ধীরে ভোটের যে শতাংশ, সে আর বাড়াতে শাসক দলের দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং সেটা তো মানে এ তো বলে বোঝাবার অপেক্ষা রাখে না যে ভিক্টোরিয়া হাউসের সামনে দাঁড়িয়ে তৃণমূলের নেত্রী, মানে আজিজুল সাহেব জাস্ট বোধহয় যাকে আমার নেত্রী বলতে বাকি রেখেছেন, শুধু ওইটুকু বললে বাকি 16 কলাটা পূর্ণ হয়ে যেত, যে যতক্ষণ উনি বক্তৃতা দিয়েছেন তার 90% সময় ওনার মুখে একটাই কথা ছিল, সেটা হচ্ছে বিজেপি।
তো সুতরাং এটা নিয়ে আমাদের কিছু যায় আসে না। আর সংগঠনের কথা যদি বলেন, পশ্চিমবঙ্গে সিপিএমের সাথে লড়াই করে আমরা আমাদের সংগঠনকে টিকিয়ে রেখেছি। আমাদের বুথ সভাপতিরা, আমাদের মণ্ডল সভাপতিরা নিজেদের রক্ত দিয়ে, ঘাম দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে দাঁড় করিয়েছে। আর তৃণমূলের জমানায় এই হুলিগান বেসড, ক্রিমিনাল বেসড একটা সংগঠন, তাদের সাথে চোখ রেখে লড়াই করে আমরা ভোটের পার্সেন্টেজও বাড়িয়েছি এবং 2026-এ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকারও তৈরি করবে এই মণ্ডল এবং বুথ কর্মীদের যুদ্ধ সাফল্যক্রমে। যেটা বলছিলাম, আমাদের কেতন ভাই একটু আগে বলছিলেন যে ওই ইডি সিবিআই নিয়ে অনেক কথা বলছিলেন যে মোদিজি এই করেছেন, ওই করেছেন, সেই করেছেন। আমি ওনাকে একটু মনে করিয়ে দিতে চাই যে কনভিকশন দেখতে চাইছিলেন। সত্যি কথা, আমি তো একটু আগে মানে অক্ষুণ্ণভাবে স্বীকার করেছি যে প্রতিটা পশ্চিমবঙ্গের প্রতিটা বাড়ির সাধারণ মানুষের মতো বিজেপিরও এখানকার প্রতিটি নেতৃত্ব এবং প্রতিটা কর্মী জানতে চায় যে এই এসএসসি দুর্নীতির টাকা, এই যে হিউজ টাকা, যে টাকার কিছু অংশ, ওই টিপ অফ দ্য আইসবার্গ যেটাকে বলা হয়, পার্থ মুখার্জির বান্ধবীর বাংলোর ওই খাটের তলায় দেখা গেছিল, এই টোটাল মানি লন্ডারিং স্কিমের মধ্যে কতজন যুক্ত আছে, কিভাবে যুক্ত আছে। কিন্তু কেতন ভাইয়ের বোধহয় এটা মনে নেই যে চারা ঘোটালায় লালু প্রসাদ যাদবের নামে এফআইআর করতে ওনার সরকারের কতদিন লেগেছিল একটু মনে করিয়ে দিই। 1985-তে প্রথম কম্পট্রোলার অ্যান্ড সিএজি যিনি অডিটর জেনারেল TN চতুর্বেদী, তিনি প্রথম তার অবজেকশনটা তুলেছিলেন যে বিহার কিন্তু কোনো রকম কোনো বিভিন্ন খাতের হিসাব দিচ্ছে না প্রপারলি। সেটা কালবিনেটেড হতে হতে এবং সেটাকে নিয়ে দীর্ঘসূত্রিতায় ফেলে রাখতে ডিলে করতে এই কংগ্রেসের সরকার 1996-এ এসে প্রথম এই ফডার স্ক্যামের এফআইআরটা করতে পেরেছিল। অর্থাৎ শুধুমাত্র এফআইআর করার পিছনে কংগ্রেসের বদান্যতায় 10 বছর বেরিয়ে গেছিল। তারপর তো এলো ট্রায়াল। কনভিকশনটা কবে হলো? কনভিকশন হলো 2017 সালের 23শে ডিসেম্বর। প্রথম ফার্স্ট অর্ডার অফ কনভিকশন এলো যে হ্যাঁ, ফডার স্ক্যামে ওই লালু প্রসাদ যাদব অপরাধী এবং তাকে গড়াদের পিছনে যেতে হয়েছিল। তারপরে মামলা অ্যাপিলে গেছে, তাই অর্থাৎ ওনাদের কাছে আর যাই হোক, কেতন বাবুর কাছে আর যাই হোক, আমি আমার বক্তব্য হচ্ছে অরিজিৎদা তৃণমূল এসছে যে কারণে, আমি যদি ধরে নিই যে কংগ্রেস সরে গিয়ে সেই কারণে বিজেপি এসছে, আপনারা তো একই পথে গেলেন। ঠিক কথা, একদমই নয়। কারণ হলো যে মুহূর্তে এসএসসি এবং অন্যান্য বিভিন্ন দুর্নীতির তথ্য সামনে এসেছে, সেই মুহূর্তে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিয়েছে এবং ইডি সিবিআই তাদের কাজ শুরু করেছে, তারা অ্যারেস্ট করেছে। আপনারা বলবেন জামিন পেল কেন? আমি বরঞ্চ বলি অ্যারেস্ট হওয়া থেকে শুরু করে জামিন পাওয়া পর্যন্ত 6 মাস হোক, 8 মাস হোক, 1 বছর হোক, এই যে কন্টিনিউয়াস ইন্টারোগেশনের মধ্যে দিয়ে যে তথ্যগুলো তুলে আনা হয়েছে, আমরা দৃঢ় বিশ্বাস রাখি, আমরা আশা রাখি প্রত্যেকটা দুর্নীতিগ্রস্ত লোক উপযুক্ত সময় ট্রায়ালের মাধ্যমে কনভিক্টেড হবে, তারা গারদের পিছনে যাবে। বেশ, আমি খুব ছোট করে, আমি ভেবেছিলাম আপনার কাছে আসবো, কিন্তু একটা কথা, অরিজিৎদার একটা কথা আমাকে একটু কেতনের কাছে যাওয়ার মানে সুযোগ করে দিল এইভাবে যে অরিজিৎদা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন তার বেশিরভাগটা জুড়ে বিজেপির নাম, তাহলে বোঝাই যাচ্ছে যে বিজেপিকে, তার মানে উনি যেটা বলতে চাইছেন যে কোথাও একটা তৃণমূল কংগ্রেস ভয় ধরাচ্ছে। আমি কেতনের কাছে আসি, তোমরা বামেরা যেটা লাগাতার অভিযোগ করে এসছো, বিজেপির কথা এই জন্য তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের মুখে শোনা যায় কারণ মাইলেজ দেওয়ার চেষ্টা। একদমই তো। এই যে 21-এর মঞ্চের কথা বলছিলেন বক্সিদা, তো ব্যাপারটা তার আগে দেখুন তৃণমূল এইসব দুর্নীতি, এইসব কাণ্ড কারখানা দিয়ে তারা বলার মতো কিছু ছিল না। এই 26,000 স্টুডেন্ট থেকে নিয়ে অনেক কিছু ছিল, কিন্তু তারপরে বিজেপি একটা SIR বা এরকম এই বাংলাদেশি ভাষার উপর বা বাংলাদেশি ইস্যুকে করে আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিকদের বলেছেন বাংলাদেশি ভাষা, বলুন না, এটা লজ্জার কিছু নেই। এটা আপনাদের ভাষা, আমাদের ভাষা নয়। এই মুখে বাংলাকে আপনারা বাংলাদেশি মনে করেন, আমরা নয়। বাংলাদেশের ভাষাকে বাংলাদেশি ভাষা বলবো না, একটু দুর্নীতি, ইটালিয়ান ঠিকই বলেছেন, একটু তদন্ত, একটু জীবন কৃষ্ণ প্লিজ। হ্যাঁ কেতন, তো এই বাংলাদেশি বা বাংলা ভাষী বা পরিযায়ী শ্রমিকের ইস্যুটা কে তুলে দিয়েছে? তারপরে যে 80% 21-এর মঞ্চ থেকে মমতা ব্যানার্জি একই কথা বলেছেন। অর্থাৎ যখনই তারা মানে ওই দুর্নীতিগ্রস্ত হয়ে যখন তারা ওই ICUতে চলে যায়, সরকারের ন্যারেটিভ যখন বলার কিছু থাকে না, তখন কিন্তু সবসময় বরাবর তৃণমূল বিজেপিকে অক্সিজেন দিয়ে থাকে, বিজেপি তৃণমূলকে অক্সিজেন থাকে। এখানে আজুলি সাহেব যে কথাটা বলছিলেন, মানে আমার মনে হলো যে আজকে ধরুন দুজনের বাড়িতে রেড হয়েছে, তো একজন ওই ভাইপো আর একজন পিসি, মানে ওই বীরভূমে কোথায় একটা সাঁইথিয়ার কাউন্সিলের একজন পিসি। আমার মনে হচ্ছিল যে আপনারা হয়তো দুজন প্রবক্তা হয়তো রেখেছেন। আমি প্রদীপ্ততাকে তো ওই ভাইপোর মানে প্রবক্তা মনে হলো। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে উনি বলছিলেন জনপ্রিয়
জনপ্রিয়তার কথা বলছিলেন, তারা আপনি পাবলিকে গিয়ে মানুষকে জিজ্ঞেস করুন এই সরকার 15 বছর চলেছে তো কতটা জনপ্রিয়, বলবেন কার সরকার চলছে, তারা আপনাকে বলে দেবে। জিজ্ঞেস করার কিছু নেই, 6 মাস জানা নেই, জানা যাবে। 6 মাস ওয়েট করলেই বোঝা যাবে, আলাদা করে যাওয়ার কিছু নেই। একদম 30 সেকেন্ড দুটো লাইন আছে, পাবলিক বলে দেবে যে দুর্নীতির কলঙ্কে কলুষিত যাদের পায়ের নখ থেকে মাথার চুল, দুর্নীতি যাদের একমাত্র নীতি, এই বাংলার লজ্জা দুর্বৃত্তদের দল, নাম তৃণমূল, এটা পাবলিক বলে দেবে। দাদা একটু শুনে নি। পাবলিক কি বলছে সেটা যদি ভোট পার্সেন্টেজে হয় তাহলে ভোট পার্সেন্টেজের রেজাল্ট আমাদের কাছে আছে। বিজেপি বলছে যে আমাদের ভোট বাড়ছে, মানে বিজেপির ভোট বাড়ছে, কিন্তু বিজেপি এটা মিস করে যাচ্ছে যে তৃণমূলের ভোটটা বাড়ছে। আবার কার ভোট কমছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। ইস্যু হাতে তুলে দিয়েছে, ইস্যু কি শুধু তৃণমূলের হাতে তুলে দিয়েছে, কংগ্রেসের হাতে দেয়নি, কংগ্রেস সভা করছে না, সিপিএম এর হাতে দেয়নি, সভা করছে না। এত বড় দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল যে এখানে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমার নেতৃত্বকে যখন জেরা করা হয়, ওখানে কংগ্রেসের নেতা পাশে আসন চেয়ার ছেড়ে রাখে এবং সংবাদ মাধ্যমে যখন প্রতিবেদন দেন তখন বলেন যে অন্যায়ভাবে তাকে জেরা করা হচ্ছে। ফলে এটা আলাদা একটা ন্যারেটিভ, মানে প্রদেশ কংগ্রেস কি বলবে আর উচ্চ নেতৃত্ব কি বলবে সেইটার বিভাজন সেই 90 সালের আগে থেকে চলছে, সেটা চলবে। কিন্তু দাদা বললেন বুথ সভাপতি, সত্যি আমার বিজেপির বুথ সভাপতিদের নিয়ে খুব সমস্যা হয়। যখন দেখি বুথ সভাপতিরা লড়াই করছেন, বলছেন তৃণমূলের চোরদের ধরতে চাই, তৃণমূলের চোরদের জেলের পিছনে দেখতে চাই। ওমা, কালকেই দেখছে সে আমার লিডার হয়ে আমার সামনে বসে, মানে বিজেপির বুথ সভাপতি তারা ভাবছে মিস কল হয়ে গেল, যেটা কেতন কিছুক্ষণ আগে বললো। যেমন ঠাকুর বাড়িতে এখন কে কোন দিকে আছে না কি আছে না ভাবছে, মাপছে, কাল দেখা যাবে কেউ একজন তৃণমূলে চলে এসছে। এই যে সমস্যাটা, যেখানে ইডি বা সিবিআই এর মুখপাত্র অরিজিৎ দা নন প্রথমে বলছেন, আর দ্বিতীয় বলছেন আমরা জানি যে এটা সাজা পাবেন, কারণ প্রধানমন্ত্রী তো ওপরে বসে আছেন। কারণ ইডি বা সিবিআই বিশেষ করে কার মন্ত্রীর তলায় রয়েছেন, কে তার অধীনে রয়েছে, তাহলে তার জবাব কে দেবে? তোতা পাখি কে বলেছিল, কে অন্যান্যভাবে কংগ্রেসকে নিয়ে এত কথা বলেছিল? এখন তো একটা ডিফারেন্ট সরকার চলছে, 56 ইঞ্চির সরকার, না খাউঙ্গা না খানে দুঙ্গা, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। তাহলে কি এমন মুমকিন হচ্ছে যে বিজেপির বুথ সভাপতিরা আজকে যার বিরুদ্ধে লড়াই করছে, বিজেপির বুথ সভাপতিরা আগামীকাল তার নেতৃত্বে বলছে যে আমরা জয় বাংলা বলবো না, আমরা জয় শ্রীরাম বলবো, বা ব্লা 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 ব্লা। এই সমস্যায় বেল আর দীর্ঘসূত্রিতার মধ্যে যে বিজেপির বকলমের সংগঠনগুলো তারা কি করছে, তারা তদন্তের যে নির্যাসটা সেটা কিছুতেই বার করতে পারছে না। কিন্তু একটা অভিযোগ নেই যে এখানে পুলিশ বা প্রশাসন পশ্চিমবঙ্গে তারা কোনোভাবে অসহযোগিতা করেছে, বরঞ্চ পুলিশ বা প্রশাসন সম্পূর্ণভাবে প্রত্যেকটা সংগঠনকে, যেটা আমরা বকলমে বিজেপির সংগঠন বলছি ইডি বা সিবিআই, তাদের সহযোগিতা করেছে। কোর্টের কাছে দিনের পর দিন এরা বলছে যে আমাদের আর একটু সময় লাগবে। তাহলে আমি যদি একটু নির্যাসে পৌঁছাতে চাই, আমি কেন বলছি এই 550 এর ভোটের ব্যবধান কিভাবে 55,000-এ করা যাবে, কিভাবে যে আমি এইখানেই আসতে চাইছিলাম যে এইটা পুরো ভোটকে সামনে রেখে, তার মানে যা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে একটা ক্যাবিনেট পুরো জেলের মধ্যে, আমিও সাজা চাইছেন, আমিও সাজা চাইছি, কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন যে একটু জানি একদম 30 সেকেন্ড সময় রয়েছে, 30 সেকেন্ড। আজিজুল দা, ভোটের তার মানে ভোটকে সামনে রেখেই যা হচ্ছে, এটাই ধরে নেবো তো নির্যাস? এটাই না, ওই যে বললাম যে ভোটমুখী রাজ্য, বিজেপি ভোট ছাড়া কিছু বোঝে না। রাত দিন 24 ঘন্টা ভোট, দেশ কিভাবে চলবে, দেশের মানুষ কিভাবে চাকরি পাবে এসব ভাবে না। আর এই রাজ্যে বিজেপি এলে যে কি হবে বাংলার মানুষ বুঝে গেছে। বাংলার সংস্কৃতি বলো, সমস্ত বাংলার ভাষা বলো, সমস্ত কিছুকে ধ্বংস করে দিবে, এই বোধটা মানুষের মধ্যে রয়েছে। এবং এরা রাত দিন 24 ঘন্টা শুধু ঘৃণার শিল্পকে চালিয়ে যাচ্ছে। এরা হচ্ছে হেড ইন্ডাস্ট্রি চালাচ্ছে গোটা দেশ জুড়ে, এটাও বাংলার মানুষ বুঝে গেছে। এবং রাজ্যে রাজ্যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোতে বাঙালিদেরকে যেভাবে নিপীড়ন চালানো হচ্ছে, যেভাবে অনৈতিকভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, সেটা বাংলার মানুষ বুঝতে পারছে। ফলে প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং জীবনকৃষ্ণ সাহা তার গ্রেপ্তারি এবং পরবর্তী ক্ষেত্রে কি কি আপডেটস আসছে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আজকে প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা এতক্ষণ ছিলেন আপনাদের ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য খবর